সুরজিনাস ডায়েরি, ভালোবাসার ছোঁয়া, রংধনুর 7 রং খুঁজে নাও এখানে। উৎসাহ ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, আমি এখানে কেন? মানে এখানে কি অন্য কারো থাকার কথা ছিল? মেহরাব মাথা দুপাশে নাড়ল। অর্থাৎ না। উৎসাহ হেসে ফেলল মেহরাবের কাণ্ডে। মানুষটাকে দেখে মনে হলো বাচ্চা একটা ছেলে। কথা বলার ভঙ্গিও তেমনই, বাচ্চাদের মতো করে কথা বলছে, মাথা নেড়ে সায় জানাচ্ছে। কে বলবে এই ছেলেটা সারা দিন মারপিট করে বেড়াতো, গুন্ডামি করত, পুরো এলাকায় তার রাত চলতো। সে কিনা বউয়ের শোকে দুদিনে ছন্নছাড়া হয়ে গেছে। মেহরাব আলতো কণ্ঠে বলল, এটা কি সত্যি তুমি নাকি আমার কল্পনা? আমি একবার তোমায় ছুঁয়ে দেখতে পারি? উৎসাহ মাথা নেড়ে সায় জানালো। মেহরাব আলতো হাতে এগিয়ে গেল, উৎসার পানি হালকাভাবে জড়িয়ে ধরল। ভাবলো প্রতিবারের মতো আবারও বুঝি উৎসাহ হাওয়া হয়ে যাবে, কিন্তু যখন ওর ধারণা ভুল প্রমাণিত হলো, উৎসাহ একই ভঙ্গিতে দাঁড়িয়ে রইল, তখন মেহরাব মিনিটও ব্যয় করলো না। শক্ত করে নিজের সাথে লেপ্টে ধরলো মেয়েটাকে। কতদিন পর শুকনো বুকে এক পশলা বৃষ্টি ছুঁয়ে গেল। সিক্ত হলো মেহরাবের উত্তপ্ত বুক। মেহরাব পারে না উৎসাহকে বুকের মাঝে পিষে ফেলে। বেচারি উৎসাহ চুপচাপ পড়ে রইল মেহরাবের বুকে। মেহরাব শক্ত করে জড়িয়ে ধরায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তাও টুটা করল না। এতদিন মানুষটাকে কম কষ্ট তো দেয়নি, আজ না হয় এইটুকু কষ্ট তার হোক। মেহরাব উৎসাহকে নিজের থেকে ছাড়িয়ে নিল। দু হাতে উৎসার গালে রেখে সারা মুখে পাগলের ন্যায় চুমু এঁকে দিল। উৎসাহ চোখ বুজে পাগল লোকটার পাগলামো সহ্য করছে। মেহরাব করুণ কণ্ঠে বলল, এভাবে আর কখনো ছেড়ে যাবে না তো? ছেড়ে তো আমি যাইনি, আপনি গিয়েছেন। আমায় একা পেলে সকাল সকাল চলে গিয়েছেন, তাই আমিও চলে গিয়েছি। মেহরাব ঠোঁট উল্টে বলল, আমি কি এমনি এমনি গিয়েছি নাকি? তুমি আমার ভালোবাসা বোঝোনি, আমায় অবহেলা করেছো, ভুল বুঝেছো, সেই জন্যই তো অভিমান করে গিয়েছি। গিয়েছেন, ভালো করেছেন। এখন চুপচাপ রুমে চলুন। এতদিনে ভালো করে খেয়েছেন বলে তো মনে হয় না, মুখ চোখ কেমন শুকিয়ে গেছে। মেহরাব অভিমানী কণ্ঠে বলল, আমার দিকে তাকানোর সময় তোমার আছে? তুমি তো সারা দিন শাশুড়িদের মতো আমার ভুল খুঁজতে থাকো, আর আমার সাথে ঝগড়া করো, কথায় কথায় হুমকি দাও আপনার সাথে থাকবো না, চলে যাবে। মেহরাবের কথা বলার ভঙ্গিতে উৎসাহ হেসে দিল। ওকে রুমে বসিয়ে নিজে ছুটল রান্নাঘরের দিকে। ফিরে এলো মিনিট 5-এর মাথায়। খাবার মাখিয়ে মেহরাবকে খাইয়ে দিতে লাগলো। মেহরাব অবাক হয়ে মেয়েটাকে দেখছে। এই মেয়েটাই তো সপ্তাহখানেক আগে তাকে ভুল বুঝে দূরে সরে গিয়েছিল, আর আজ কিনা তার সামনে বসে তাকে খাইয়ে দিচ্ছে। মেহরাব উৎসাহকেও এখান থেকে খেয়ে নিতে বলল। খাওয়া শেষে মেহরাব বেলকনিতে দাঁড়িয়ে আছে। উৎসাহ প্লেট রাখতে নিচে গেছে। মেহরাব হিমেল হাওয়ায় দাঁড়িয়ে আছে। অশান্ত মনটা এতদিনে শান্ত হয়েছে। এই কয়েকটা দিন কিভাবে কাটিয়েছে মেহরাব নিজেও জানে না। কেমন ঘোরের মাঝেই কেটে গেছে দিনগুলো। উৎসাহ এসে মেহরাবের পাশে দাঁড়ালো। মেহরাব সময় ব্যয় করলো না। মুহূর্তের ব্যবধানে উৎসাহকে টেনে দুহাতে বন্ধনে আবদ্ধ করে নিল। উৎসাহ ভয় পেলেও নিজেকে সামলে নিল। বজ্জাত লোকটা এমনই, হুটহাট আক্রমণ করে বসবে। উৎসার পরনে লাল রঙা শাড়ি রেনি পরিয়ে দিয়ে গেছে। মেহরাবের মান ভাঙানোর সমস্ত প্ল্যানই রেনির। মেহরাব উৎসার ঘাড়ে থুতনি রাখল। উৎসাহ কেঁপে কেঁপে উঠল। মেহরাব শাড়ির আঁচল ভেদ করে হাত বলিয়ে দিল উৎসার উন্মুক্ত উদরে। উৎসাহ শিউরে উঠল। মেহরাবের হাতে ছোঁয়া বেসামাল হচ্ছে ধীরে ধীরে। উৎসাহ খপ করে ধরে ফেলল মেহরাবের হাত। বেচারির অবস্থা শোচনীয়। মেহরাব ফিসফিসিয়ে বলল, থামালে কেন? আমার যেন কেমন কেমন লাগছে। পাগল পাগল মনে হচ্ছে নিজেকে। উৎসাহ ঘাড় নেড়ে সায় জানালো। মেহরাব দুষ্টু হাসল, কণ্ঠ খানিকটা নামালো, অতঃপর নিশালো কণ্ঠে বলল, চলো, এতদিনের দূরত্বের বাঁধ ভেঙে আমরা মিলেমিশে একাকার হয়ে যাই। এই দূরত্ব আর সহ্য হচ্ছে না আমার বউ। উৎসাহ কিছুই বলল না, চুপ করে রইল। ওর বুকের মাঝে ঝড় বয়ে যাচ্ছে, দম আটকে আসছে। মেহরাফের একই কণ্ঠে বলল, ক্যান আই হ্যাভ ইউ? উৎসার গলা শুকিয়ে আসছে। কি জবাব দিবে বুঝতে পারল না। ভয়ে হাত পা জমে আসছে। মেহরাব উৎসাকে ছেড়ে দিল। সরে আসতে নিলে উৎসা মেহরাবের হাত আঁকড়ে ধরল। মেহরাব তার কাঙ্ক্ষিত জবাব পেয়ে গেছে। এক ঝটকায় বুকে কোলে তুলে নিল। বেলকনি থেকে রুমে এসে বেলকনির দরজা লাগিয়ে পর্দা টেনে দিল। উৎসাকে আলতো করে বিছানায় শুইয়ে দিয়ে লাইট অফ করে দিয়ে ধীরে ধীরে এগিয়ে এলো। উৎসা ভয়ে জড়সড় হয়ে গেছে। মেহরাব উৎসার উপর ঝুঁকলো। এগিয়ে গেল উৎসা নরম গোলাপ রাঙা ওষ্ঠের পানি। মুহূর্তে ওষ্ঠে ওষ্ঠ মিলিয়ে দিল। উৎসা জমে গেছে। মেহরাবের হাতের বিচরণ এলোমেলো।
এদিক সেদিক অবাধ বিচরণ করছে। উৎসার শ্বাস প্রশ্বাস বেসামাল হচ্ছে। মেহরাবের উন্মাদনা বেড়ে চলেছে। উৎসাহ হিমশিম খাচ্ছে নিজেকে মেহরাবের পাগলামো সামাল দিতে। আগে যদি ভুলেও জানতো মানুষটা এতটা উন্মাদ হয়ে উঠবে, তাহলে ভুলেও উৎসাহ তাকে ধারে কাছে ঘেঁষতে দিত না, ঠেলে দূরে সরিয়ে দিত। কিন্তু এখন আর উপায় নেই। এখনও পুরোপুরি মেহরাবের আয়ত্তে, চাইলেই নিজেকে ছাড়িয়ে নিতে পারবে না। রুমের পরিবেশ উত্তপ্ত, ভালোবাসার উত্তপ্ততা কক্ষ জুড়ে। মেহরাব নিজের সকল ভালোবাসা উজাড় করে দিচ্ছে প্রিয়সীর মাঝে। উৎসাহ কাঁদো কাঁদো ভঙ্গিতে নালিশ করল, আপনি খারাপ, বড্ড খারাপ। মেহরাব হাসল, তৃপ্তির হাসি ওর মুখে লেগে আছে। ছোট্ট করে চুমু খেলো উৎসার রাঙা ওষ্ঠে। ফিসফিস করে বলল, সরি বউ, বেসামাল হয়ে গিয়েছিলাম। সরি বউ, রাগ করে না। ওয়েট, আমি তোমার কষ্ট কমিয়ে দিচ্ছি। মেহরাব ছোট ছোট চুমু এঁকে দিতে লাগলো উৎসার ঘাড়ে। উৎসাহ সুরসুরি পেয়ে হেসে কুটি কুটি হচ্ছে। মেহরাব মুগ্ধ চোখে চেয়ে রইল প্রিয়সীর খিলখিল হাসির পানে। এই ছোট্ট জীবনে এর চেয়ে আর বেশি কি চায়। মেহরাব চুমু এঁকে দিল উৎসার কপালে। উৎসাহ আবেশে চোখ বুজে নিল। নতুন সকাল, এক নতুন সূচনা, এক স্বচ্ছ নির্মল আলোয় মোড়া সতেজতা ঘেরা সকাল। আকাশ তখন স্নিগ্ধ নীল। সূর্য সবে পূর্ব দিগন্ত হতে উকি দিচ্ছে। তার কোমল রোদ গায়ে মেখে ধরণী যেন একটু একটু করে জেগে উঠছে ধীরে ধীরে। গভীর ঘুমে তলিয়ে আছে উৎসাহ। শেষ রাতে ঘুমিয়েছে বেচারি। অসভ্য মেহরাব ওকে ঘুমোতেই দেয়নি। তবে অবাক করা বিষয় হলো, আজ নতুন করে নতুন এক মেহরাবকে আবিষ্কার করেছে উৎসাহ, যে কিনা সব সময় উৎসার কমফোর্ট জোনটায় দেখেছে। উৎসাহ মুড়িয়ে দিয়েছে ভালোবাসার চাদরে। একে অপরকে সাপের মতো আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। উৎসার অ্যালার্ম বাজছে। কলেজ আছে ওর। মেহরাব টের পেতেই হাতড়ে অ্যালার্ম বন্ধ করে দিল। মেয়েটা ঘুমোচ্ছে, ঘুমাক। একদিন কলেজ না গেলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। উৎসার কপালে উষ্ণ চুমুইকে দিয়ে পাড়ি জমালো ঘুমের দেশে। সকাল তখন 8:35। উৎসাহ পিটপিট করে তাকালো। নিজেকে আবিষ্কার করলো মেহরাবের শক্ত হাতের বাঁধনে। মেহরাব ওর কোমর দু হাতে রেখে শক্ত করে বেঁধে রেখেছে। মনে হচ্ছে ছেড়ে দিলে বুঝি উৎসাহ পালিয়ে যাবে। আজকে নতুন ঘটনা না, বিয়ের পর থেকেই এই পরিস্থিতি সহ্য করে এসে উৎসাহ। বিয়ের পর থেকে এই পর্যন্ত এমন দিন কমই গেছে যে দিনগুলোতে উৎসাহ নিজেকে মেহরাবের বুকে পায়নি। এটা যেন ওর পার্মানেন্ট ঠিকানা হয়ে গেছে। সকাল সকাল উঠে নিজেকে এই মানুষটার বুকে পাবেই পাবে। উৎসার মনে হলো এই প্রশস্ত বুকটা কেবল ওর। ও ছাড়া কারো ভাগ নেই এখানে। ঘড়ির দিকে তাকাতেই জিভে কামড় দিল। কলেজের টাইম পেরিয়ে গেছে। উৎসাহ মেহরাবকে খোঁচাতে শুরু করলো। ঘুমে ব্যাঘাত ঘটায় মেহরাব বিরক্ত হলো, তবে মুখে প্রকাশ করলো না সেটা। কি সমস্যা? খোঁচাখুচি করছো কেন? আরও আদর লাগবে নাকি? লাগলে বলো, তাও খোঁচাখুচি করে আমার স্বাদের ঘুমটা ভাঙিও না। উৎসাহ চাপড় দিল মেহরাবের বুকে। ক্ষীণ কণ্ঠে বলল, অসভ্য, লুচুলো, লজ্জা লাগে না সকাল সকাল উল্টাপাল্টা বলতে? আজীব, লজ্জা লাগবে কেন? বউ আমার, মুখও আমার, তাহলে বলতে লজ্জা লাগার কি আছে? তুমি শোনোনি, সব পুরুষই তাদের বউয়ের সামনে বেলাজ, লাজ লজ্জাহীন, অসভ্য পুরুষ হয়। কোনো পুরুষই তার বউয়ের কাছে সাধু পুরুষ হয় না। সবচেয়ে বড় কথা, বউয়ের সামনে লজ্জা পেলে এই জীবনে আর বাবা ডাক শোনা লাগবে না। উৎসার গাল দুটো লজ্জায় লাল হয়ে আসে। উৎসার মনে হলো লজ্জায় গাল গরম হয়ে উঠছে। কান চেপে ধরে বলল, আপনি চুপ করবেন? কখন থেকে বাজে কথা বুকিয়ে যাচ্ছে। তাহলে তুমি কাজের কথা বলো। আমার কলেজ ছিল, আপনি আমায় ডেকে দিলেন না কেন? তোমার ক্লান্ত ঘুমন্ত মুখ দেখে জাগাতে ইচ্ছে হয়নি, তাই। আজকের ক্লাসে যা পড়াবে সেটা আমি কোথায় পাবো? সামনে পরীক্ষা, ফেল করলে সব আপনার দোষ। একদিন কলেজে না গেলে কিছু হবে না। আমি জানি আমার বউ ব্রিলিয়েন্ট। পরীক্ষায় ফেল সে করতেই পারে না। তাও যদি দরকার হয় আমি নিজে তাকে পড়াবো, তবুও ফেল করতে দিব না। এখন কথা না বাড়িয়ে চুপচাপ ঘুমাও তো। মেহরাব উৎসাহকে পুনরায় চেপে ধরল বুকে। এই বজ্জাত লোকটার একটাই কাজ। ধীরে ধীরে উৎসাহ তলিয়ে গেল গভীর ঘুমে। মুখে ছিটা ছিটা পানির অস্তিত্ব টের পেতেই উৎসাহ ঘুম ভেঙে গেল। চোখ খুলে তাকিয়ে দেখলো মেহরাব সবে মাত্র শাওয়ার নিয়ে বেরিয়ে এসছে। পরনে কেবল সফেদ রঙের টাওয়াল, ভালো করে শরীর না মোছায়। বুকে এখনো বিন্দু বিন্দু পানি জমে আছে। এই লোকটার এটাই স্বভাব। ভালো করে চুল মুছবে না, শরীর মুছবে না, এরপর পুরো রুম ভেজাবে। উদাম শরীর, মেহরাবের দুই হাতের পেশি স্পষ্ট বোঝা যাচ্ছে।
মেহরাব চুল ঝাড়ার ফলে হাতের পেশি ফুলে ফুলে উঠছে। উৎসাহ শুকনো ঢুকিল। উৎসাহ চাদর সরিয়ে মুখ বের করে বলল, খালি গায়ে ঘুরঘুর করে কি দেখাতে চাচ্ছেন? আপনার বডি আছে সেটাই দেখাতে চাচ্ছেন? উৎসার কথা শুনে মেহরাব ওর দিকে তাকালো। ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে বলল, দেখাতে তো অনেক কিছুই চাচ্ছি, কিন্তু কপালে জুটেছে একটা আনরোমান্টিক বউ, যে চোখের সামনে এত সুন্দর জামাই থাকতেও পাত্তা দেয় না। উৎসাহ ধমক দিয়ে বলল, মডেল সেজে ঘুরঘুর না করে তাড়াতাড়ি জামা কাপড় পরুন। কেন? যেটা বলছিলাম সেটা করুন। আমার রুম আমি যেভাবে ইচ্ছে ঘুরঘুর করব, তাতে তোমার কি? বাই এনি চান্স তুমি কি আমার এই লুক দেখে সিরিয়াস হচ্ছ? তাহলে বলো, আমি কিছু মনে করব না। উৎসার কান ঝাঝা করে উঠল। ইচ্ছে করলো বেলাজ লোকটার মুখ চেপে ধরতে। এক রাতেই লোকটা চরম পর্যায়ে বেলাজ লাগামহীন পুরুষে পরিণত হয়েছে। সামনে কি হবে সেটা ভেবে উৎসাহ আটকে উঠল। আপনি প্লিজ চুপ করবেন। কেন? আমি কথা বললে তোমার কি? আমার লজ্জা লাগছে। আপনার মতন বেলজ তো আর আমি না। আমার লজ্জা আছে, লজ্জাও লাগে। উৎসার কথা শুনে মেয়েরা এগিয়ে এলো ওর দিকে, ঝুঁকলো উৎসার দিকে, কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এত কষ্ট করে রাতে লজ্জা ভাঙালাম কি এমনি এমনি? বেশি লজ্জা লাগলে বলো, আবার লজ্জা ভেঙে দেই। আমি আবার এই কাজে এক্সপার্ট। আপনি আপনি একটা অসভ্য, চরম লেভেলের অসভ্য। দূরে যান, অসভ্য লোক। আপাতত দূরে যাচ্ছি, বাট নট ফর অল টাইম। এখন উঠে ফ্রেশ হয়ে নাও, তারপর খেতে চলো। আপনি আগে রুম থেকে বের হন, তারপর আমি উঠবো। মেহরাব দীর্ঘশ্বাস ফেলে বলল। তোমার যেটা ইচ্ছে। উৎসাহ চাদরে লুকিয়ে ফেলল নিজেকে। মেহরাব 5 মিনিটের মাঝে রেডি হয়ে বেরিয়ে গেল। যাওয়ার আগে উৎসাহকে বলে গেল। মেহরাব যেতেই খরগোশের মতো মাথা বের করে আশপাশটা দেখে নিল। মেহরাব নেই দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। উৎসার পরনে মেহরাবের সফেদ রঙের শার্ট, যেটা ওর হাঁটু অবধি ঢেকে রেখেছে। এই অবস্থায় লোকটার সামনে পড়লে মেহরাব ওকে লজ্জা দিতে একটুও ভুলতো না। সেই ভেবে মেহরাবের সামনে বের হয়নি। উঠে বিছানা থেকে নেমে এক সেট কাপড় নিয়ে ওয়াশরুমে ছুটল। মেহরাব নিচে নেমে এলো। সালেহা বেগমের সাথে দেখা করা প্রয়োজন। ওর টেনশনেই তো তিনি অসুস্থ হয়ে গেছেন। মাকে না দেখলে শান্তি লাগবে না। বাবা মায়ের রুমে উকি দিয়েও যখন সালেহা বেগমকে পেল না, তখন অবাক হলো। অসুস্থ শরীরে তিনি গেল কোথায়? রান্নাঘর থেকে টুংটাং শব্দ আসছে। মেহরাব পা বাড়ালো সেদিকে। রান্নাঘরের সামনে এসে চক্ষু জড়ক গাছ হলো। সালেহা বেগম দিব্যি রান্না করছেন। মেহরাবের বুঝতে একটুও সময় লাগলো না এটা রিনি আর তিয়াসের চাল। দুজন ওকে মিথ্যে বলে এক প্রকার ব্ল্যাকমেইল করেই এনেছে। মেহরাব এগিয়ে গেল রান্নাঘরে। মাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। মাথায় চুমু খেয়ে জিজ্ঞেস করলো, কেমন আছো আম্মু? সালেহা বেগম ছেলের কণ্ঠ পেয়ে সাথে সাথে ঘুরে তাকালো। ছেলেকে বুকে জড়িয়ে নিল। অভিমানী কণ্ঠে বলল, এতদিনের মায়ের খবর নেওয়ার সময় হয়েছে? এলি কেন? যেখানে ছিলি সেখানেই থেকে যেতি। এখন তো আর মাকে লাগবে না, বড় হয়ে গেছিস কি না? মেহরাব মায়ের অভিমানে হাসলো। মেয়ে জাতির এই অভিমান জিনিসটা ওর কাছে বেশ লাগে। এই যে সুন্দর করে অভিযোগ জানায়, মেহরাবের নিজেকে ধন্য মনে হয়। মায়ের কপালে চুমু খেয়ে বলল, তোমার খবর তো আমি সবসময় ভাইয়ার কাছ থেকে নিয়েছি। সন্তান যতই বড় হোক, মাকে ছাড়া কি তার চলে? এই জন্যই তো কাজ শেষ করে তাড়াতাড়ি তোমার কাছে ফিরে এসেছি। সালেহা বেগম ছেলের কান মলে দিলেন। হয়েছে, আর ফাপড় দিতে হবে না। টেবিলে যে বস, নাস্তা দিচ্ছি। উৎসাহ কোথায়? মেয়েটাও রাতেও খায়নি, তোর জন্যই বসেছিল। ও একটু আগে ঘুম থেকে উঠেছে, আসছে। মেহরাব টেবিলে বসলো। রিনি ওকে খাবার বেড়ে দিচ্ছে। মেহরাব ধীর কণ্ঠে বলল, মিথ্যা কথা বলে আমায় এনে ভালো করেননি ভাবি। এটা কিন্তু মোটেও ভালো কাজ নয়। রিনি ধরা পড়ে যাওয়ায় কিছুটা লজ্জা পেল। নিজেকে সামলে বলল, একটা পবিত্র সম্পর্ক রক্ষার জন্য মিথ্যে বললে কিচ্ছু হবে না। তবুও আপনাদের সম্পর্কটা টিকে থাকুক, ভালো থাকুন, দুজন সুখে থাকুন। আমি এটাই চাই। আপনারা দুজন ছিলেন না, মনে হচ্ছিল ভাইটা কেমন বিভীষিকাময় হয়ে উঠেছে। এখন আগের মতো হয়ে গেছে। আমি মনে প্রাণে চাই আপনি আর বুনু সব সময় ভালো থাকুন, সুখে থাকুন। তার জন্যই যদি একটু একটু মিথ্যে বলতে হয়, সেটা না হয় বললাম। মেহরাব হাসলো। এর মাঝেই নিচে নামলো উৎসাহ। নীল রঙের সালোয়ার কামিজ পরনে। এক মুহূর্তের জন্য মেহরাবের মনে হলো ওর সামনে দিয়ে নীল পরি হেঁটে আসছে। নীল রঙে উৎসাহকে বেশ মানিয়েছে। রংটা ফুটে উঠেছে ওর গায়ে। উৎসাহ মেহরাবের দিকেই তাকিয়ে আছে। দুজনের অবস্থা দেখে রিনি মিটিমিটি হাসলো। গলা খাকারি দিয়ে বলল, চোকাচোকি
পরে করবেন দুজন, আগে খাবার খেয়ে নেন, বেলা তো কম হয়নি। উৎসাহ খাবার খেতে বসে গেল। রিনি ওকে খাবার বেড়ে দিল। মেহরাব খাওয়া শেষ করে ওপরে চলে গেল। রিনি পাকড়াও করলো উৎসাহকে। কিরে, মেহরাবের রাগ ভেঙেছে? মান অভিমান কমেছে দুজনের? উৎসাহ লাজুক ভঙ্গিতে মাথা নাড়ল। রিনি ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মান অভিমান শেষ হলেই ভালো। আর দূরত্বটা বাড়াস না উৎসাহ, ছেলেটাকে একটু বোঝার চেষ্টা কর। আমি তোকে জোর করব না, ওকে ভালোবাসতে তুই শুধু ওকে একটুখানি বোঝার চেষ্টা কর, দেখবি মেয়েরা পুরো দুনিয়ার ভালোবাসা এনে দেবে তোর দুয়ারে। সেটা তোকে পাগলের মতো ভালোবাসে, তুই ছাড়া ওর দুনিয়া অন্ধকার। ও তোকে ছাড়া কিচ্ছু বোঝে না, বড্ড বেশি ভালোবাসে তোকে। তুই শুধু ওকে একটু বোঝ, তাহলেই হবে। আমি চাই তোরা ভালো থাক, সুখে থাক। উৎসাহ বুঝলো রিনির কথাগুলো। ও নিজেও ধীরে ধীরে টের পাচ্ছে মেহরাবের উন্মাদনা, ওর ভালোবাসাগুলো। মেহরাব যে সত্যি ওকে ভালোবাসে, এতে উৎসার বিন্দু মাত্র সন্দেহ নেই। উৎসাহ নিজেকে ভাগ্যবতী মনে হলো। একটা মানুষ ওকে পাগলের মতো ভালোবাসে, এর চেয়ে সুখের আর কি হতে পারে। উৎসাহ দুহাতে ট্রে নিয়ে ড্রয়িং রুমে আসলো। তিয়াস আর মেহরাব মারামারি করছে, তাও আবার কি না সোফার কুশন দিয়ে। ভাবা যায়, এত বড় বড় ছেলে গল্প বাচ্চাদের মতো কুশন দিয়ে মারামারি করছে। মেহরাব তিয়াসকে মারছে আর বলছে, শালা, মিথ্যা কথা বলে ব্ল্যাকমেল করে আনিয়েছিস। তিয়াস উল্টে মেহরাবকে মেরে বলল, এই মোটেও আমি তোর শালা না, তোর বউয়ের বড় ভাই হই, সম্বন্ধী হই, সম্মান দিয়ে কথা বল। তোর সম্মানের গুল্লি মারি। তুই আমায় মিথ্যা বলছিস কেন? কি তোর? মিথ্যা না বললে তুই আসতি? তোকে আমি হাড়ে হাড়ে চিনি আমি। তাই বলে মিথ্যা বলবি? অবশ্যই, বড় ভাই হিসেবে আমার দায়িত্ব আমার বোনের চোখে পানি আসতে না দেওয়া। আমার বোন তোর জন্য কষ্ট পাবে আর আমি বসে বসে দেখব? আমি যখন কষ্ট পেয়েছি তখন তো বোনকে বোঝাসনি। তুই বন্ধু নামের আস্ত একটা হারামি। উৎসাহ দুজনের মারামারি দেখে হাঁপিয়ে উঠেছে, চিল্লিয়ে বলল, আপনারা দুজন চুপ করবেন? বাচ্চাদের মতন কি শুরু করেছেন? উৎসাহ ধমকে দুজনেই চুপ হয়ে গেল। চুপচাপ বসে পড়ল সোফায়। ভদ্র ছেলেদের মতন চা নাস্তা খান। আর একবার যদি মারামারি করতে দেখি তাহলে খুনতে নিয়ে আসবো, আমি বলে দিলাম। তিয়াস ফট করে বলল, দোস্ত তোকে বলেছে। মেহরাব চোখ রাঙিয়ে তাকালো। তিয়াস চুপ করে গেল। উৎসাহ চলে গেল রান্নাঘরে। বিকেলে ওরা ওদের বাড়িতে এসছে। মেহরাবও আজকে অফিস যায়নি, তাই বিকেল হতেই দুজনের বাড়ি চলে এসছে। উৎসাহ চলে গেলে তিয়াস বলল, আমি কিন্তু তোর কাছে একটা ধন্যবাদ পাই। ধন্যবাদ কেন? এই যে তোকে আর বনুকে মিলিয়ে দিলাম। আমি না বললে তো বনু বিশ্বাসই করতো না, আর না এত তাড়াতাড়ি তোদের ঝগড়া শেষ হতো। সো ধন্যবাদ দে। শালা, দুদিন আগে বোঝাতে পারলি না? তাহলে আমায় 7-8টা দিন বউ রেখে একা একা থাকতে হতো না? বউ রেখে একা একা ঘুমানোর কষ্ট তুই কি বুঝবি? তুই তো সিঙ্গেল। আর আমি তোর বউয়ের বড় ভাই, সেই সুবাদে আমার সামনে একটু তো লাগাম রাখ। মেহরাব তিয়াসের গলা জড়িয়ে ধরে বলল, তুই আগে আমার দোস্ত, তারপর বউয়ের ভাই। তাও ধন্যবাদ দিবি না? মেহরাবের কাট কাট জবাব। না, চাইলে আগামী বছর তোকে একটা ভাগিনা ভাগ্নি দিতে পারি, কিন্তু ধন্যবাদ এই জীবনে না। তিয়াস উচ্চারণ করলো। শালা। দুই বন্ধু হেসে উঠল। উৎসাহ আরেকটা ট্রে হাতে করে স্ন্যাক্স নিয়ে এসছে। দুজনকে হাসতে দেখে অবাক হলো। এই একটু আগে না দুজন মারামারি করছিল, এখন গলা জড়াজড়ি করে হাসছে। এদের কাহিনী উৎসার মাথায় ঢুকে না, দুটোই পাগল। কেটে গেছে বেশ কয়টা দিন। এর মাঝে উৎসার টেস্ট পরীক্ষা শেষ হয়েছে, সামনে এসএসসি পরীক্ষা। দিনগুলো যেন চোখের পলকে কেটে গেছে। বিগত দিনগুলোতে উৎসাহ আর মেহরাবের সম্পর্কে অনেকটাই উন্নতি হয়েছে। উৎসাহ এখন অনেকটাই মেহরাবকে বোঝার চেষ্টা করে। ভালো না বাসুক, মানুষটাকে বুঝতে তো কোনো ক্ষতি নেই, আর না আছে তার আবদার ভালোবাসাগুলো মেনে নিতে। এই যে মেহরাব ওকে বাবার বাড়ি যেয়ে থাকতে দেয় না, এটা ভেবে এখন আর উৎসার মন খারাপ হয় না। ও উপলব্ধি করে মানুষটা ওকে বড্ড বেশি ভালোবাসে বলেই নিজের থেকে দূরে থাকতে দেয় না। মেহরাব পারে না উৎসাকে বুকের মাঝে লুকিয়ে রাখে। উৎসাহ মাঝে মাঝে মেহরাবের পাগলামোগুলোর কথা মনে করে হাসে। মানুষটা ওকে কতই না ভালোবাসে। উৎসাহ নিজেকে ভাগ্যবতী মনে হয়। ভাগ্যবতী না হলে এত ভালোবাসা কোথায় পেত ও? উৎসাহ এখন উপলব্ধি করে তিয়াসের বলা সেই কথাটা। মেহরাবের মতো ভালো তোকে কেউ বাসতে পারবে না। তিয়াস সেদিন উৎসাহকে এই কথাটাই বলেছিল। কথাটা যে সত্যি উৎসাহ সেটা এখন হাড়ে হাড়ে টের পায়। এই যে অফিস থেকে এসে লোকটা ওকে চায়,
চাই মানে চাই, তার সাথে কোনো বাহানা চলবে না। যেখানেই থাকুক সেখান থেকে টেনে টুনে নিয়ে আসবে। মাঝে মাঝে লজ্জায় পড়তে হয় বেচারিকে। সারাদিন কাজ শেষ করে বাসায় এসে ওর মুখ না দেখলে নাকি মেহেরাবের ক্লান্তি কাটে না। সারাদিনের ক্লান্তি দূর করার জন্য মানুষটার ওকে চায়, তাও আবার এমনি সেমনি না, শক্ত করে জড়িয়ে ধরে রাখবে। মেহেরাব পারে না উৎসাকে নিজের বুকে পিষে ফেলে। প্রথম প্রথম উৎসা বিরক্ত হলেও এখন অভ্যস্ত হয়ে গেছে। মানুষটা যে ওকে ভালোবেসে এমন করে এটা বুঝে গেছে উৎসা। সকালে ঘুম থেকে উঠেও মেহেরাবের ওকে চায়। অফিসে যাবে সে, রেডি করে দিতে হবে উৎসার। কলেজ না থাকায় উৎসার প্যারা নেই। মেহেরাবকে অফিসে পাঠিয়ে নিজে পড়তে বসে যায়। দুজনের মাঝে এখন সুন্দর একটা সম্পর্ক হয়েছে। উৎসা জানে এত সহজে ও মেহেরাবকে ভালোবাসতে পারবে না, তবে মানুষটাকে বোঝার চেষ্টা করে। মেহেরাব এতেই খুশি। পড়ন্ত বিকেলে উৎসা আর রিনি বসে বসে আড্ডা দিচ্ছিল। পড়তে পড়তে বিরক্তি এসে গেছে, একঘেয়ে লাগছে। সারাদিন এত পড়া যায়, আর মেহেরাবও হয়েছে বজ্জাত। এখন ওর মাঝে জামাই সত্তা কম, টিচার সত্তা বেশি দেখা যায়। সকালে এক গাদা পড়া দিয়ে যাবে, রাত হলে গুনে গুনে পড়া নিবে। মেহেরাবের পড়াশোনা নামক অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে উৎসা, হাঁপিয়ে যাচ্ছে পড়তে পড়তে। মেহেরাবের সোজা কথা, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে, না হলে খবর আছে। এক বিকেল পড়ে বিরক্তি এসে গেছে উৎসার। তাই তো সময় কাটাতে টুস করে চলে এসছে রিনির কাছে। দুজনের হাতে চায়ের মগ। রিনি চাটা বেশ ভালোই বানায়। উৎসা আগে চা তেমন পছন্দ না করলেও রিনির সুবাদে ভালোই অভ্যেস হয়েছে। দুজন ছাদে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। এমন সময় নিচ থেকে ভেসে এলো মেহেরাবের কণ্ঠ। রিনি উৎসার কাঁধে মৃদু ধাক্কা দিয়ে বলল, তাড়াতাড়ি যা, তোর সাহেব এসে গেছে। তার তো আবার বাড়ি ঢুকে বউকে না পেলে হয় না। উৎসা ফুরফুরে মেজাজে বলল, চাটা শেষ করে যাই। চা শেষ করতে করতে দেখবি বাড়ি মাথায় তুলবে। তুললে তুলুক, তাতে আমার কি? রিনির কথাই পড়ল। মিনিটের মাঝে শোনা গেল মেহেরাবের হাঁক ডাক। লোকটার হাঁক ডাকে বাড়ির ছাদে বসা কাক উড়াল দিয়েছে। উৎসার মেজাজ খারাপ হলো। এই লোকের জন্য কি শান্তিতে একটু চাও খেতে পারবে না? চায়ের কাপ রেখে রিনিকে বলল, তুমি থাকো, আমি যাচ্ছি। না হয় বাড়ি আর বাড়ি থাকবো না, মাছের বাজার বানিয়ে ফেলবে তোমার দেবর। উৎসার কথা শুনে হাসল রিনি। দুটোর খুনসুটি ভালো লাগে ওর কাছে। মাঝে মাঝে মনে হয় ফিল্মের কাহিনী বাস্তবে দেখছে। ওদের কাণ্ড দেখে হাসে রিনি। উৎসার রুমে ঢুকে দেখলো সোফায় আয়েশি ভঙ্গিতে বসে আছে মেহেরাব। কোমরে হাত গুজে বলল, কি সমস্যা? সারের মতন চেঁচাচ্ছেন কেন? আপনার জন্য কি আমি একটু ছাদে যেও শান্তি পাবো না? সারাদিন আপনার পিছু পিছু ঘুরবো? মেহেরাব উঠে এলো। ঝটপট পায়ে কাছে এসে শক্ত করে জড়িয়ে ধরল উৎসাকে। উৎসাহিতে বিন্দু মাত্র অবাক কিংবা বিচলিত হলো না। এটা নিত্যদিনের ঘটনা। ও এখন এসবে অভ্যস্ত হয়ে গেছে। মেহেরাব ক্লান্ত কণ্ঠে বলল, জানোই তো তোমার পাগল বরটা রুমে এসে তোমায় না পেয়ে বাড়ি মাথায় করবে, তাহলে যাও কেন? রুমে বসে অপেক্ষা করতে পারো না? উৎসাহ তেতে উঠে বলল, ভাইয়া আর বাবাও তো অফিস করে এসে তাদের কখনো এমন করতে দেখেছেন? আপনারই যত ঢং। আমার বাচ্চা বউয়ের সাথে ওদের বুড়ো বউয়ের তুলনা দিচ্ছ কেন? আর আমি হলাম প্রেমিক মানুষ। সারাদিন পর বাড়ি এসে বউকে জড়িয়ে না ধরলে আমার হয় না। বউ হলো এনার্জি ড্রিঙ্কসের মতো, বউকে জড়িয়ে ধরলে সারাদিনের শেষ হওয়া এনার্জি এক নিমিষেই ফিল আপ হয়ে যায়। এখন কথা না বাড়িয়ে চুপচাপ থাকো তো, আর আমাকে আমার এনার্জি লোড করতে দাও। উৎসাহ মাঝে মাঝে মেহরাবের কথায় বেক্কেল বনে যায়। এই যেমনটা এখন হলো। ও কি এনার্জি ড্রিঙ্ক যে মেহরাব ওকে জড়িয়ে ধরে এনার্জি লোড করবে? লোকটা ইদানিং যেন একটু বেশি আবল তাবল বকে। মেহরাব মিনিট 2 একই ভঙ্গিতে জড়িয়ে রাখলো। 2 মিনিটের মাথায় উৎসাহকে ছেড়ে ওর কপালে ওষ্ঠ ছোয়ালো। প্রশান্তির হাসি হেসে বলল, এখন ঠিক আছে, 100% এনার্জি ডান। উৎসাহ আওড়ালো। বজ্জাত লোক। মেহরাব উৎসাহকে ছেড়ে ফ্রেশ হতে চলে গেল। উৎসাহ গেল ওর খাবারের ব্যবস্থা করতে। উৎসাহ ভীত চোখে তাকিয়ে আছে মেহরাবের দিকে। মেহরাব ওকে পড়া জিজ্ঞেস করছে। উৎসাহ আজকে কিছুই পড়েনি। পড়াগুলো কেমন মাথার উপর দিয়ে যাচ্ছিল। ওর কি দোষ? মেহরাব গম্ভীর কণ্ঠে বলল, কি হলো, চুপ করে আছো কেন? যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও। এই একটা জায়গায় মেহরাব গম্ভীর আচরণ করে। পড়ায় ফাঁকিবাজি করা মেহরাবের বিন্দু মাত্র সহ্য করে না। সে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল বলে কি উৎসাহকেও তেমনটা হতে হবে নাকি? উৎসাহ মিনমিনে কণ্ঠে বলে, পারি না। কেন? পড়া হয়নি। মেহরাব গম্ভীর কণ্ঠে বলল,
এভাবে করলে কি করে হবে উৎসাহ? 2 মাস পরে তোমার পরীক্ষা, সেই খেয়াল আছে নাকি সব ভুলে খেয়েছো? শুধু আজকেই তো পড়িনি, আর এমন হবে না। আজকে পড়িনি, কালকে পড়িনি করলে তো পড়া হবে না। পরীক্ষায় কি লিখবে? আন্ডা? উৎসার মেজাজ ছুটে গেল। একদিনই তো পড়েনি, তাই বলে এত কথা শোনাতে হবে? একটু ভালো করেও তো বলা যায় নাকি? উৎসা কর্কশ কণ্ঠে বলল, একদিন পড়িনি বলে এত কথা শোনাচ্ছেন? আর প্রতিদিন যে পড়া কমপ্লিট করি তখন? খালি বকাবকি করার ধান্দা। ধান্দা বাজলো। আপনি থাকুন আপনার বই নিয়ে, আমি গেলাম। এরপর একদম আমার কাছে আসবেন না বলে দিলাম। উৎসাহ গট গট পায়ে রুম থেকে বেরিয়ে এলো। একটা দিনই তো পড়েনি, তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়েছে? প্রতিদিন যে পড়ে সেটা মেহরাবের চোখেই পড়ে না। আজকে একদিন পড়েনি বলে এতগুলো কথা শোনাতে হবে? উৎসাহ সোজা চলে এলো ছাদে। এতক্ষণের বিগড়ে যাওয়া মেজাজ যেন এক নিমিষেই ফুরফুরা হয়ে গেল। ঠান্ডা মৃদুমন্দ দক্ষিণা বাতাস বইছে। আকাশে এক ফালি চাঁদ মেঘেদের আড়াল হতে উকি দিচ্ছে। তেজ মেঘগুলো বেশ লাগছে দেখতে। মনে হচ্ছে চাঁদ আর মেঘের লুকোচুরি খেলা হচ্ছে। কি সুন্দর করে ভেসে ভেসে যাচ্ছে মেঘগুলো। উৎসার ইচ্ছে হলো ও যদি ভেসে বেড়াতে পারত তাহলে কতই না ভালো হতো, কিন্তু সেটা তো সম্ভব না। উৎসাহ রেলিংয়ের সাথে ঝুঁকে দাঁড়ালো। চোখ বন্ধ করে প্রকৃতি অনুভবে মত্ত হলো। চোখ বুজিয়ে হঠাৎ অনুভব করলো একজোড়া হাত একটু একটু করে ওর কোমর পেঁচিয়ে ধরছে। হাতের মালিককে চিনতে উৎসার একটুও সময় লাগলো না। এতদিনে এই স্পর্শ উৎসার মুখস্থ হয়ে গেছে। উৎসাহ ঝাঁঝালো গলায় বলল, এখন এসেছেন কেন? আপনাকে না বলেছি আমার ধারে কাছে ঘেসবেন না? তারপরও কেন এসেছেন? আপনি আপনার বই নিয়েই থাকুন, আমার কাছে কি? ছাড়ুন, ছাড়ুন আমায়। মেহেরাব ছাড়ার বদলে হাতের বাঁধন আরো গাঢ় করলো। আদুরে গলায় বলল, রাগ করে না বউ, আমি তো তোমার ভালোর জন্যই বলছিলাম, ওভাবে বকাবকি করার জন্য সরি। থাক, একদিন না পড়লে কিছু হবে না। আজ বরং দুজন মিলে চন্দ্রবিলাস করি। উৎসার মাথায় দুষ্ট বুদ্ধি নাড়া দিল। মেহেরাবকে একটু নাকানি চোবানি খাওয়ানো যাক। উৎসাহ টেনে টুনে মেহেরাবের হাত সরাতে সরাতে বলল, না, এখন আমি পড়তে বসবো। একদিন না পড়লে অনেক পড়া মিস হবে। পরীক্ষার খাতায় তখন কি লিখবো? আন্ডা? মেহেরাব হাসলো উৎসার কাণ্ডে। মেয়েটা যে ওকেই ওর কথা জালে ফাঁসাচ্ছে এটা মেহেরাব বেশ ভালোই বুঝতে পারছে। উৎসার ঘাড়ে থুতনি ঠেকিয়ে বলল, একদিন না পড়লে কিছুই হবে না, বাদ দাও। আমি বলেছি পড়বো মানে পড়বই, ছাড়ুন আমায়। মেহেরাব উৎসার কানের কাছে মুখ নিল। ফিসফিসিয়ে কিছু একটা বলল। উৎসার নাক মুখ কুঁচকে দিল। মেহেরাব বলল, নাও চয়েস ইজ ইয়োর্স। কি করবে ভেবে দেখো, রুমে যাবে নাকি চন্দ্রবিলাস করবে? উৎসাহ নাক সিটকে বলল, অসভ্য লোক। মেহরাব শব্দ করে হেসে ফেলল। উৎসার ইচ্ছে করলো লোকটাকে ডিটারজেন্ট ছাড়া কাচতে। লোকটার মুখ ইদানিং বড্ড লাগাম ছাড়া হয়ে গেছে। যখন যা মুখে আসছে বলে দিচ্ছে। তার ফল ভোগ করতে হচ্ছে উৎসাহকে। এই যে মাত্র লাজ শরমহীন ছোটখাটো হুমকি দিয়ে দিল, এখন উৎসাহ চাইলেও নিচে যেতে পারবে না, গেলেই সর্বনাশ। একে অপরকে শক্ত আলিঙ্গনে জড়িয়ে রেখেছে দুজনে। উৎসার মনে আচমকা প্রশ্ন এলো। ফট করে মেহরাবকে জিজ্ঞেস করে বসলো, আচ্ছা, আপনি আমাকে কবে থেকে ভালোবাসেন? হঠাৎ এই প্রশ্ন? ইচ্ছে হলো তাই জিজ্ঞেস করলাম। কথা না পেঁচিয়ে উত্তর দিন। মেহরাব কিছু সময় চুপই রইল। হয়তো ভাবলো কিছু, অতঃপর বলা শুরু করলো, নির্দিষ্ট কোনো দিনক্ষণ দেখে আমি তোমায় ভালোবাসিনি। প্রথম যেদিন তোমাকে তোমাদের বাড়ির বাগানে ঝাড়ি দিয়েছিলাম, সেদিন পিছনে ঘুরে তোমার বাচ্চা মায়াবী মুখের মায়ায় পড়ে গিয়েছিলাম। তোমার কান্না আমার সহ্য হচ্ছিল না, গিল্টি ফিল হচ্ছিল, নিজেই নিজেকে থাপড়াতে ইচ্ছে করছিল। তিয়াস যখন বলল যে আমিও তোমার ভাই, সেটা আমি মেনে নিতে পারছিলাম না। আনমনে সেদিন রাগ হয়েছিল তিয়াসের উপর। আমি কেন তোমার ভাই হতে যাব? আমার তো বোন আছে, আর তোমারও ভাই আছে, তাহলে কেন আমাকে তোমার ভাই বানাবে? এরপর ধীরে ধীরে তুমি বড় হতে লাগলে। আমাদের দেখা হলে ভালো করে কথা না হলেও চোখে চোখে ঝগড়াটা দিব্যি হতো। চোখে চোখে নীরব যুদ্ধ করতে করতে কখন যে তোমায় ভালোবেসে ফেললাম নিজেও জানি না। তোমাকে ভালোবাসার জন্য আমার নির্দিষ্ট কোনো দিনক্ষণ লাগে না। ধীরে ধীরে তোমার মায়ায় পড়ে গেছি আমি। তবে অনুভব করেছি যেদিন শাওন তোমায় প্রপোজ করেছিল, আমার গা পিত্তি জ্বলে যাচ্ছিল সেদিন। তোমার পাশে কাউকে সহ্য করতে পারতাম না। কেন পারতাম না আমি নিজেও জানি না। তোমার পাশে অন্য ছেলেকে দেখলে কেন রাগ হতো তখনও এই প্রশ্নের উত্তর আমার কাছে অজানা।
শুধু জানতাম তোমার পাশে আমি অন্য কাউকে সহ্য করতে পারবো না। অতপর ধীরে ধীরে উপলব্ধি করলাম তুমি নামক মায়া আমায় গভীরভাবে মায়াজালে আটকে ফেলেছে, যেখান থেকে বেরিয়ে আসা আমার পক্ষে সম্ভব না। তাই আর কি জড়িয়ে গেলাম তোমার সাথে। আড়ালে আবডালে সবসময়ে তোমার খোঁজ রাখতাম। আর তুমি এমন এক গাধি, কখনো বোঝোইনি যে কেউ একজন তোমায় দূর থেকে সব সময় নজরে রাখে, তোমায় লুকিয়ে লুকিয়ে রাখে, তোমার আশেপাশে আসা সকল ছেলেদের তাড়িয়ে দেয়। বড় কথা, আমি জানতাম তুমি আমায় পছন্দ করতে না, তাই চেয়েও নিজের অনুভূতি বলতে পারছিলাম না তোমায়। ভেবেছিলাম পারিবারিকভাবে তোমায় আমার করব, কিন্তু তার আগেই তো কত কিছু ঘটে গেল। অবশেষে তুমি আমার, শুধুমাত্র আমার। উৎসার মনের মাঝে শীতলতা ছেয়ে গেল। মেহেরাব ওকে এত আগে ভালোবাসে আরও বুঝতেই পারল না। শ্রাবণকে মারার পর তানজিলারা বলেছিল যে মেহেরাব উৎসাকে পছন্দ করে কিংবা ভালোবাসে। উৎসায় পাত্তা দেয়নি। আসলেই ও একটা গাধি। তাও তেজি কণ্ঠে বলল, আপনি আমার গাধি বললেন? গাধি না তো কি বলবো। শুনেছি মেয়েদের ষষ্ঠ ইন্দ্রিয় বড্ড প্রখর হয়, কেউ তাদের দিকে তাকালে তারা বুঝতে পারে। আর আমি একটা গাধি মাথা মোটাকে ভালোবেসেছি, যে কিনা কিছুই বোঝে না, উল্টো কিভাবে আমার সাথে ঝগড়া করা যায় সেই ফন্দি আটে। প্রথম দেখায় যেই ধমক দিয়েছেন, তারপর থেকে তো আপনার নাম পড়েছিল অপ্রিয় লিস্টে সবার উপরে। তারপর থেকে দেখা হলেও টুকটাক ঝগড়া লেগে থাকতো। সবচেয়ে বড় কথা, আপনি এলাকায় গুন্ডামি করে বেড়াতেন, যেটা আমার মোটেও পছন্দ ছিল না। সেই জন্যই তো আপনাকে কখনো সেভাবে দেখা হয়নি। আর না আপনাকে নিয়ে কিছু ভেবেছি। তাহলে আমি কি করে বুঝবো আপনি আমাকে পছন্দ করেন? মেহরাব দীর্ঘশ্বাস ফেলল। উৎসাকে আরও নিবিড়ভাবে নিজের সাথে জড়িয়ে নিয়ে মিহি কণ্ঠে শোধালো, এখনো কি আমি তোমার অপ্রিয় লিস্টে সবার উপরে আছি? উৎসা ভাবুক কণ্ঠে বলল, না, এখন আপনার কিছু উন্নতি হয়েছে। আগে সবার উপরে ছিলেন, এখন লিস্টে সবার নিচে আছেন। মেহরাব হতাশ গলায় বলল, তাও লিস্ট থেকে বাদ দিবে না? উৎসাহ দুদিকে মাথা নাড়ল, যার অর্থ না। মেহরাব বলল, তোমার অপ্রিয় লিস্টে আমি থাকলেও আমার প্রিয় লিস্টে তুমি সবার উপরে ছিলে, আছো এবং থাকবে। উৎসবমুখর পরিবেশ মির্জা বাড়িতে। সবার মুখে লেগে আছে মিষ্টি হাসি। বাড়িতে নতুন সদস্যর আগমনী বার্তায় মেতে উঠেছে সবাই। মিজান সাহেব কি রেখে কি করবেন দিশা পাচ্ছেন না। খবরটা শুনেই মিষ্টি আনতে চলে গেছেন। বাড়িতে মিষ্টি থাকা সত্ত্বেও উৎসাহ নিজেও খুব খুশি। অবশেষে মির্জা বাড়িতে নতুন সদস্যর আগমন হতে চলেছে। রিনিকে ঘিরে রেখেছে সবাই। মেয়েটার মুখে লাজুক হাসি লেগে আছে। এক কোণে দাঁড়িয়ে মাহিন দাঁত দিয়ে নখ কাটছে। বেচারা এতক্ষণে টেনশনে ছিল, এখন বাবা হওয়ার সুখবর শুনে কি রিয়াকশন দেওয়া যায় সেটাই ভুলে বসে আছে। উৎসাহ বসে বসে রিনিকে খোঁচাতে ব্যস্ত, বলল, আপু, পুচকুকে কিন্তু সারাদিন আমি রাখবো, তোমার কাছে একটুও দিব না। আমিও ছোট আম্মু, তাই ও আমার কাছে, ওকে রাখবো। তুমি জাস্ট খাওয়ানোর সময় ওকে খাইয়ে দেবে, বাকিটা সময় ও আমার কাছেই থাকবে। ঠিক আছে, রাখিস। উৎসার আরো কত শত কল্পনা। পুচকু আসলে এই করবে সেই করবে, সারা দিন ও রাখবে, আরো যত বাচ্চামো কথাবার্তা। রিনি বসে বসে উৎসার পাগলামো দেখছে। উৎসার কাণ্ড দেখে মনে হচ্ছে রিনির না, ওর পুচকু আসবে। মেয়েটার ভাবনার শেষ নেই। মেয়েটা যখন থেকে শুনেছে ও প্রেগনেন্ট, সেই থেকেই বকবক করেই চলেছে। এতে রিনির একটুও বিরক্ত আসছে না, উল্টো মুগ্ধ চোখে উৎসাকে দেখছে। উৎসার মাঝে আনন্দ উৎসাহের শেষ নেই। এই তো বিকেলের ঘটনা। বিকেলের দিকে উৎসাহ রিনি দুজন মিলে গল্পগুজব করতে করতে বিকেলের নাস্তা বানাচ্ছিল। সালেহা বেগমকে ছুটি দিয়ে ওরাই আজ নাস্তা বানানোর দায়িত্ব নিয়েছে। এতদিন উৎসার পরীক্ষা থাকায় বইয়ের মাঝ থেকে মেহরাবকে মুখ তুলতে দেয়নি। সারা দিন ধমকে ধমকে পড়তে বসিয়ে রেখেছে। মেহরাব পারে না উৎসাকে পড়াশোনা নামক পুকুরে চুবিয়ে রাখে। পড়া চোর উৎসাকে সারাদিন টেবিলে বসিয়ে রেখেছিল। পড়তে পড়তে হাঁপিয়ে গিয়েছে মেয়েটা। উৎসাহ একদিন মুখ ফসকে বলেই ফেলেছিল, আপনাকে বিয়ে করাচ্ছে একটা চিটারকে বিয়ে করলে ভালো হতো। সে অন্তত আপনার মতন অত্যাচার করে সারাদিন পড়তে বসাতো না, চল্লাদ একটা। শেষের কথাটা অবশ্য মিনমিন করে বলেছিল, না হয় মেহরাব শুনলে ওর খবর ছিল। মেহরাবের গম্ভীর কণ্ঠে জবাব, বেশি কথা না বলে চুপচাপ পড়ো, না হলে
আজ রাত 2টোর আগে টেবিল থেকে উঠতে পারবে না। উৎসাহ চুপ মেরে গেল। এটা আদৌ ওর বর তো নাকি আস্ত বর্বর? উৎসাহ কথা না বাড়িয়ে পড়তে বসে যায়। পরীক্ষা শেষ হতেই হাঁপ ছেড়ে বেঁচেছে বেচারি। রিনি উৎসাহ দুজনে নাস্তা বানাচ্ছিল। হুট করে রিনির মাথা ঘুরতে শুরু করে। পাশে থাকা ক্যাবিনেট ধরে নিজের ভারসাম্য বজায় রাখে। উৎসাহ রিনির অস্বাভাবিক আচরণের সাথে সাথে ওকে ধরে ফেলে। আপু কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? বলিস না, কয়দিন যাবত কেমন মাথা ঘোরাচ্ছে, শরীরটাও ভালো লাগছে না। উৎসাহ রিনিকে নিয়ে সোফায় বসায়। ঝটপট এক গ্লাস পানি এনে দেয়। রিনি ঢকঢক করে পানিটা শেষ করে বলল, আমি ঠিক আছি, চল নাস্তা বানানো শেষ করি, ওরা অফিস থেকে ফিরে আসবে। তুমি রুমে যাও, আমি করে নিচ্ছি। তুই একা পারবি না, আমি হেল্প করি, চল। উৎসাহ কাট কাট কণ্ঠে জবাব দিল, তোমাকে যেটা বলছি সেটাই করো, রেস্ট নাও তুমি, আমি যাচ্ছি। উৎসাহ নাস্তা বানাতে চলে গেল। নাস্তা বানিয়ে টেবিলে রেখে ছুটল রিনির ঘরে। মেয়েটা দুপুরেও কিছু খায়নি বলতে খেতে পারেনি। যেটুকু খেয়েছে সবটাই বমি করে ফেলেছে। উৎসাহ রিনির রুমে ঢুকে আশেপাশে রিনিকে পেল না। কানে আওয়াজ এলো ওয়াশরুমের। রিনি মনে হয় ওয়াশরুমে গিয়েছে। উৎসাহ নাস্তার প্লেটটা টেবিলের ওপর রেখে বিছানায় বসলো। মিনিট দুয়ের মাথায় বেরিয়ে এলো রিনি। মুখ কেমন ফ্যাকাশে হয়ে গেছে, শরীর যেন চলছেই না। উৎসাহ বিচলিত হলো। রিনিকে ধরে বিছানায় শুয়ে দিল। মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপু, বেশি খারাপ লাগছে? রিনি দুর্বল কণ্ঠ। বমি করতে করতে অবস্থা খারাপ। উৎসাহ পাশে রাখা নাস্তার প্লেট রিনির দিকে বাড়িয়ে দিয়ে বলল, একটু খেয়ে নাও, দেখবে ভালো লাগবে। রিনি ক্ষীণ কণ্ঠে বলল, কিছু খাবো না রে, বমি করতে করতে জান যাচ্ছে আমার, খেলে আবার বমি আসবে। উৎসাহ তাও জোর করে কিছুটা খাইয়ে দিল। মিনিট 10-এর মাঝে মেহরাবরা বাড়িতে ঢুকে। মাহিন বইয়ের এই অবস্থা দেখে সাথে সাথে ডক্টরকে কল করে। যদিও ও চেয়েছিল হাসপাতালে যেতে চেক আপ করাবে বলে, কিন্তু রিনির অবস্থা খারাপ দেখে বাসায় ডক্টরকে আসতে বলে। রিনির রুমে ভিড় জমেছে। উৎসাহ, মেহরাব, সালেহা বেগম, মিজান সাহেব, মাহিন সবাই রুমে অবস্থান করছে। ডক্টর রিনিকে দেখছে। চেক আপ করা মুচকি হেসে মিজান সাহেবকে বলে, মিজান সাহেব মিষ্টি আনুন, আপনার বাড়িতে নতুন মেহমান আসছে। কথাটার মানে উৎসাহ বুঝতে পারল না। ওর ছোট্ট মাথা কথাটার অর্থ বুঝতে অপারক। মেয়েটা অসুস্থ আর ডক্টর কিনা রসিকতা করছে, বলছে মেহমান আসবে। এদিকে আপুর অবস্থা খারাপ আর আপনি মজা করছেন ডক্টর আঙ্কেল। আপনি আগে আপুকে দেখুন, আপুর কি হয়েছে, খেতে পারছে না কেন, সাথে মাথায় ঘোরাচ্ছে। আপনি আগে আপুকে মেডিসিন দিন। উৎসাহের কথা শুনে সবাই ওর দিকে তাকালো। হুট করে সবাইকে এভাবে নিজের দিকে তাকাতে দেখে উৎসাহ অস্বস্তিতে পড়ল। ও কি এমন বলল যে সবাই এভাবে ওর দিকে তাকাচ্ছে? ও তো ভুল কিছু বলেনি। রিনি অসুস্থ, ওকে না দেখে ডক্টর মজা করছে সেটাই তো বলেছে। ডক্টর বলল, তোমার আপু প্রেগনেন্ট, তাই এর জন্য এই সমস্যা হচ্ছে। এই সময় প্রায় মেয়েদেরই বমি হয়, মাথা ঘোরায়। এতে চিন্তার কিছু নেই, আর ওষুধেরও প্রয়োজন নেই। প্রথম কয়েক মাস এমন যাবে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি ওকে স্যালাইন দিয়ে যাচ্ছি। স্যালাইন দিলে শরীর দুর্বলটা অনেকটাই কমবে। উৎসাহ এতক্ষণে বুঝলো আসল ঘটনা। বলল, ও আচ্ছা, আমি ভেবেছি আপনি মজা করছেন। সবাই একসাথে হেসে দিল। উৎসাহ বেশ লজ্জা পেল। কেন যে মুখ ফসকে জিজ্ঞেস করতে গিয়েছিল, ইচ্ছে করছে নিজের মাথায় নিজেই বাড়ি দিতে। উৎসব মুখর পরিবেশ তৈরি হলো মির্জা বাড়ি জুড়ে। রিনির বাবার বাড়িতেও জানানো হলে তারা তাদের মেয়েকে দেখতে চলে এলেন। বাড়িতে উৎসব মুখর পরিবেশ, এত মানুষ। উৎসাহ, সালেহা বেগম মিলে তাদের আপ্যায়নের ব্যবস্থা করতে গেল। মেহরাব সেই কখন থেকে বউকে খুঁজছে, মেয়েটা এখনো রুমে আসার নামই নিচ্ছে না। মেয়েটাকে ভুলে গেছে মেহরাব অফিস থেকে এসে ওকে না দেখলে শান্তি পায় না, নাকি মেহরাব যে এসেছে সেটাও ওর চোখে পড়েনি। মেহরাবের অভিমান হলো, আসুক উৎসাহ, তারপর দেখাবে মজা। সকল কাজ শেষ করে রাত 11:30 নাগাদ রুমে ঢুকলো উৎসাহ। রিনির বাড়ির সবাই 10টা নাগাদ গিয়েছে। সবাই যেতেই সব গোছগাছ করে আসতে আসতে দেরি হয়ে গেছে। দরজা ঠেলে রুমে ঢুকে দেখলো পুরো রুম ফাঁকা। মেহরাব কোথায় গেল? ওর তো রুমে থাকার কথা ছিল। এসেছে থেকে মানুষটাকে 2 দণ্ড দেখেনি। এমনকি খাওয়ার সময়ও মেহরাব বেশ চুপচাপ ছিল, কোনো কথাই বলেনি। মুখটাও কেমন গম্ভীর ভাবছিল। কিছু কি হয়েছে মেহরাবের? উৎসাহ এক সেট কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। ঘামে শরীর আঠালো হয়ে আছে, মিশ্রি গন্ধ আসছে। এই মুহূর্তে শাওয়ার না নিলেই নয়।
সাবান নিয়ে বের হয়ে বেলকনিতে গেল তোয়ালে মেলে দিতে। বেলকনিতে পা রাখতেই নজর পড়ল মেহরাবের দিকে। উদাস ভঙ্গিতে আকাশের দিকে তাকিয়ে আছে ছেলেটা। উৎসা তোয়ালে মেলে দিয়ে মেহরাবের পাশে গিয়ে দাঁড়ায়, জিজ্ঞেস করলো, ব্যালকনিতে কি করছেন? মেহরাবের পক্ষ থেকে কোনো জবাবই এলো না। যেখানে মানুষটা ওকে পেলেই টুস করে জড়িয়ে ধরবে, পাগলামো করবে, সেই মানুষটাকে এতটা শান্ত থাকতে দেখে উৎসাহ অবাক হলো। কি হয়েছে আপনার? মন খারাপ? অফিসে কিছু হয়েছে কি? মেহরাব তবুও নিশ্চুপ, কোনো রা নেই ওর মুখে। উৎসাহ বিচলিত হলো। ওর সামনে মেহরাব তো এতটা চুপচাপ থাকার মতো ছেলে না। মেহরাবের শার্টের হাতা টেনে ধরে বলল, আরে ভাই, কি হয়েছে বলবেন তো, না বললে বুঝবো কি করে? মেহরাবের গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, আমি তোমার ভাই না, তাই আমাকে ভাই বলে ডাকবে না। 100 বার ডাকবো। মুখটা এমন বাংলার পাঁচের মতন করে রেখেছেন কেন? দেখে মনে হচ্ছে আপনার বউ আপনাকে রেখে অন্য ছেলের সাথে ভেগে গেছে। মেহরাব এক ঝটকায় উৎসার কোমর আঁকড়ে ধরল, কাঠিন্য গলায় বলল, সেই সুযোগ নেই। যতদিন মেহরাব মির্জা বেঁচে আছে ততদিন কোনোভাবেই সম্ভব না। কথাটা বলে মেহরাব অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। উৎসাহ হঠাৎ মেহরাবের আক্রমণে হতচকিত হয়ে গিয়েছে। নিজেকে সামলে মেহরাবের থুতনিতে হাত রেখে ওর দিকে ফেরালো, বলল, কি হয়েছে বলবেন তো, আমি কি ভুল কিছু করেছি? মেহরাব থুতনি থেকে উৎসার হাত সরিয়ে দিয়ে বলল, এখন আমার কাছে এসেছো কেন? এতক্ষণ যেখানে ছিলে সেখানে যাও। তোমার যে একটা জামাই আছে সেটাই তো ভুলেই বসেছো। একজন যে তোমার অপেক্ষায় থাকে সেটা কি ভুলে গেছো? জানো না অফিস থেকে এসে তোমার মুখ না দেখলে তার হয় না? উৎসাহ এতক্ষণে বুঝলো মেহরাবের গাল ফুলিয়ে থাকার কারণ। নিজের হয়ে সাফাই গাইতে বলল, দেখছেনই তো আপুর অবস্থা, তাই আপুকে ছেড়ে আসিনি। আম্মু একা কাজ করবে তাই আম্মুকে হেল্প করছিলাম। আমার জন্য তোমার কাছে 5 মিনিটও নেই? 5 মিনিটের জন্য এলে কি হতো? তুমি আমায় ভালোই বাসো না বউ? শেষের কথাটা বলে গাল ফোলালো মেহরাব। উৎসাহ মেহরাবের গাল ফোলানোর ধরনে হেসে ফেলল। মানুষটা বাচ্চাদের মতো অভিমান করছে। উৎসাহ কানে ধরে বলল, সরি, আর কখনো হবে না। সরো, তোমার সরি আমার লাগবে না। এমন বাচ্চাদের মতন গাল ফোলাচ্ছেন কেন? যদিও গাল ফোলালে আপনাকে হেব্বি কিউট লাগে, ইচ্ছে করে গাল টেনে দিই। মেহরাব হুট করে ঝুঁকলো উৎসার দিকে, কানের কাছে ফিসফিস করে বলল, গাল টেনে দিতে ইচ্ছে করে, আদর করতে ইচ্ছে করে না। বাচ্চাদের কিন্তু আদর করতে হয়। উৎসাহ মেহরাবের বুকে কিল বসিয়ে দিল, বলল, অসভ্য লোক। মেহরাব মৃদু কণ্ঠে আহ করে উঠল। উৎসার হাত বুকের সাথে চেপে ধরে বলল, একে তো দেখা না দিয়ে বুকে ব্যথা বানিয়েছো, এখন কি কিল দিয়ে হৃদস্পন্দনই বন্ধ করে ফেলতে চাইছো? আমার উপর তোমার একটু তো দয়া হয় না, নিষ্ঠুর রমণী? উৎসাহ কিটকিটিয়ে হেসে উঠল। মেহরাব মুগ্ধ চোখে চেয়ে রইল প্রিয়সীর পানে। কত আয়োজন করেছিল মেয়েটাকে একটু শিক্ষা দিবে বলে, কিন্তু শেষে হলো কি? নিজেই নিজের জালে ফেসে গেল। এই মেয়েটার মাঝে এমন কিছু আছে যা মেহরাবকে তার সাথে রাগ করে থাকতেই দেয় না। মেহরাব চেয়েও মেয়েটার থেকে দূরত্বে যেতেই পারে না, আর না সামান্য দূরত্ব ওর সহ্য হয়। উৎসাহ হাসি থামিয়ে বলল, এবার রাগ কমেছে মিস্টার? মেহরাব এক ঝটকায় উৎসাহকে কোলে তুলে নিল। হুট করে এমন আক্রমণে নিজেকে সামলাতে গিয়ে উৎসাহ আঁকড়ে ধরল মেহরাবের গলা। বেলকনি থেকে রুমে প্রবেশ করতে করতে মেহরাব বলল, রাগ কমেছে কিনা জানি না, তবে আমায় এতক্ষণ অপেক্ষায় রাখার জন্য আপনার শাস্তি মঞ্জুর হয়েছে। উৎসাহ আভাস পেল তীব্র ধ্বংসের উন্মাদনার। শুকনো ঢোক গিল উৎসাহ। মেহরাবের ঠোঁটের কোণে লেগে আছে ক্রূর হাসি। হাসিটা আরো খানিকটা প্রসারিত করে মেহরাব শুধালো, আর ইউ রেডি ফর পানিশমেন্ট মিসেস মেহরাব? উৎসাহ কিছু বলল না। বলেও যে লাভ হবে না এটাও জানে। মেহরাব যেটা চাইছে সেটাই হবে। উৎসাহকে আলতো করে বিছানায় শুইয়ে দিয়ে লাইট নিভিয়ে দিল। মুহূর্তে পুরো রুমে ছড়িয়ে গেল উষ্ণতা। মেহরাব ওর ভালোবাসা ছড়িয়ে দিচ্ছে উৎসাহের মাঝে। দুজনে পাড়ি জমালো ভালোবাসার এক অনন্য শহরে, যেখানে কেবল উৎসাহ আর মেহরাবের অস্তিত্ব। প্রায় 2 মাস পর বাবার বাড়ি এসেছে উৎসাহ। পড়াশোনা, পরীক্ষা, ঋণীর অসুস্থতা সব মিলিয়ে এবারে আশায় হয়নি। সকালবেলা মেহরাব এসে দিয়ে গেছে, বলে গেছে যাওয়ার সময় নিয়ে যাবে। বাড়ি এসে নিজের প্রাণপ্রিয় বেস্টুকে ডেকে নিয়েছে উৎসাহ। পরীক্ষার পর দুজনে তেমন দেখা হয়নি বললেই চলে। 2-1 বার ফোনে কথা হয়েছে। 2 বান্ধবী মিলে বেশ ভালোই সময় কাটাচ্ছিল। এতগুলো দিন পর দুজন একত্রিত হয়ে গল্পে মজেছে দুজন।
আশেপাশে সকল খেয়াল ভুলে বসেছে। সন্ধে বাড়ি ফিরেছে তিয়াস। অফিস শেষ করে ক্লান্তি নিয়ে বাড়ি এসে বোনের রুম পেরিয়ে নিজের রুমের দিকে যেতে নিলে থমকে যায় প্রিয়তমার খিলখিল করে হাসির শব্দে। তিয়াসের ভ্রু কুঁচকে এলো। মেয়েটা এখানে আসবে কি করে? নাকি ওর মনের ভুল? মেয়েটা ইদানিং বেশ ভালোই জ্বালাচ্ছে। রাতে ঠিকমতো ঘুমাতেও পারছে না তিয়াস। মনে মনে ফোন দিয়ে এঁটে ফেলেছে খুব শীঘ্রই প্রিয়সীকে খাঁচায় বন্দি করবে, তারপর ওকে জ্বালানোর মজা দেখাবে। পুনরায় একই শব্দ কানে আসলে পর্দা সরিয়ে তাকালো। এক মুহূর্তের জন্য থমকে গেল ওর প্রেমিক হৃদয়। সকল ক্লান্তি এক নিমিষেই উবে গেল। তিয়াস মুগ্ধ চোখে তাকিয়ে রইল প্রিয়তমার খিলখিল করে হাস্যরত মুখশ্রীতে। মেয়েটা কি জানে তার হাসির ঝঙ্কার উত্থাল সমুদ্রের ন্যায় উথাল পাথাল ঢেউ তৈরি করে তিয়াসের বুকে? জানে না। জানলে নিশ্চয়ই এভাবে হাসতো না। উৎসাহ নজর পড়ল ভাইয়ের ওপর। জিজ্ঞাসা করল, কেমন আছো ভাইয়া? বোনের কণ্ঠে হুঁশ ফিরল তিয়াসের। হেসে বলল, এই তো ভালো। তুই তুই আসবি আগে বললি না কেন? উৎসাহ মুখ বাঁকিয়ে বলল, এমন একটা ভাব ধরেছো যেন আমি আসবো জানলে কত কিছু করে উল্টে নিতে। পেতনি, ভালো করে কথা বলতে পারিস না যেহেতু, তাহলে কথা বলিস কেন? চুপ থাকতে পারিস না? উৎসার মেজাজ খারাপ হলো। বলল, আমার যেভাবে ইচ্ছে সেভাবে কথা বলবো। তোমার কি? আমার রুমের দরজায় এসেছো কেন? নিজের রুমে যাও। তিয়াস মুখ ঝামটা দিয়ে বলল, আমার ইচ্ছে নেই তোর রুমে বসে থাকার। আমি নিজের রুমেই যাচ্ছিলাম। মাঝে পেতনির শব্দ পেয়ে দেখতে পেলাম আমাদের বাড়িতে পেতনি এলো কি করে। উৎসাহ চেঁচিয়ে উঠে বলল। ভাইয়া, তিয়াস ততক্ষণে হাওয়া। উৎসার আগে ফোঁসফোঁস করতে করতে বিছানায় যেয়ে বসলো। ওর মাঝেই ডাক পড়ল নিচ থেকে। তনয় বেগম ডাকছে উৎসাকে। তানজিলাকে বসতে বলে উৎসাহ নিচে নেমে এলো। তনয় বেগম রাতের জন্য রান্না করছেন। মেহেরাবের কি কি পছন্দ সেটা জানতে চাইছেন। মেয়ের জামাইকে তার পছন্দ মতো রেঁধে বেড়ে খাওয়াবে। ছেলেটা কতদিন তাদের বাড়ি আসে না। উৎসাহ কোমরে হাত গুজে বলল, মেয়ের জামাইয়ের জন্য এত আয়োজন, আমি যে এতদিন পর বাড়ি আসছি সেই খেয়াল আছে তোমার? নিজের মেয়ের চেয়ে পরের ছেলে বেশি হলো তোমার কাছে? যাও, আর আসবোই না তোমাদের বাড়ি। নাটক না করে যেটা জিজ্ঞেস করছি সেটা বল। ছেলেটাকে রান্না করে খাওয়াবো না তো তোকে খাওয়াবো? এমন ভাব করছিস যেন তুই খাবি না। উৎসাহ রাগে গজগজ করতে করতে মেহরাবের পছন্দের খাবারের নাম বলে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। মনে মনে বিড়বিড় করে বলছে, হুঁচা রে, তোর আর এই বাড়িতে কদর নেই। এখন এই বাড়িতে ওই বজ্জারটাকে আদর করা হবে। তুই এই বাড়ির পর হয়ে গিয়েছিস। রাগে নাকের পাটা ফুলে ফেপে উঠছে। রাগে ফোঁসফোঁস করতে করতে বলল, আর আসবোই না এ বাড়ি। তখন দেখবো মেয়ে জামাইকে নিয়ে আদিক্ষেতা করো কি করে। রেগে মেগে রুমের পর্দা সরাতে উৎসাহ থমকে গেল। অপ্রত্যাশিত কিছু দেখে ফেলেছে যেন। চোখ বড় বড় করে তাকিয়ে রইল সামনের দিকে। শান্ত পরিবেশ, থমকে আছে সবকিছু। উৎসার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তানজিলা। ওর থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে তিয়াস। একটু আগে তনয় বেগমের সাথে রাগ করে রাগে গজগজ করতে করতে রুমে আসতেই উৎসার চক্ষু চড়ক গাছে। তানজিলা কাবার্ডের সাথে চিপকে দাঁড়িয়ে আছে। কাবার্ডের দুই পাশে দুই হাত রেখে তিয়াস তানজিলাকে আটকে রেখেছে। তানজিলার চোখে মুখে ভীতি। ভীতু কণ্ঠে বলল, কি করছেন তিয়াস ভাই? উষা এক্ষুনি এসে পড়বে। তিয়াস তানজিলার ঠোঁটের উপর আঙ্গুল রেখে ওকে চুপ করিয়ে দিয়ে বলল, হুশ, চুপ থাকো। বনু এখন আসবে না, আম্মু ওকে রেখেছে। তাও যদি চলে আসে? তুমি দয়া করে একটু চুপ করো। চুপ করে আমায় একটু দেখতে দাও তো। কতদিন দেখি না তোমায়। এভাবে খিলখিল করে হেসে যে আমার বুকে আগুন জ্বালিয়ে দিলে, এখন সে আগুনে পানিও তোমায় ঢালতে হবে। এখন 2 মিনিট চুপ করে দাঁড়াও তো, দু চোখ ভরে তোমায় দেখি। তিয়াসের জোরাজোরির কাছে তানজিলার মতামত টিকল না। তিয়াস নাছোড় বান্দা। হঠাৎ তানজিলার চোখ পড়ল দরজার দিকে। সাথে সাথে চক্ষু ছানা বড়া হয়ে গেল। অস্ফুট স্বরে বলল, উষা। তিয়াস দুষ্টুমির ছলে বলল, তুমি কি ভেবেছো উৎসার নাম করে ছাড়া পেয়ে যাবে? তাহলে আপনার ধারণা ভুলে ম্যাডাম। এত সহজে ছাড়ছি না আমি আপনাকে। অনেক দিন পর ভাগে পেয়েছি আপনাকে। উৎসাহ ডেকে উঠল, ভাইয়া। তিয়াস চমকে উঠে ফটাফট তাকালো। ভূত দেখার মতো চমকে উঠে এক লাফে ছিটকে তানজিলার থেকে দূরে সরে গেল। উৎসাহ দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ালো। তিয়াস তানজিলাকে বলল, আমি যা দেখছি তুমিও কি তাই দেখতে পাচ্ছ? তানজিলা জেদ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল। আগে উৎসার সামনে দুজন অপরাধীর ন্যায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। উৎসাহ একবার দুজনের দিকে তাকালো। ক্ষুদ্র কণ্ঠে বলল, তোমরা দুজন একসাথে কি করছিলে? তানজিলা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কিছু না, তিয়াস ভাই তোকে খুঁজতে এসেছিল।
উৎসাহ বুকে হাত বেঁধে দাঁড়ালো। তানজিলাকে ভেঙিয়ে বলল, আমায় খুঁজতে এসেছে, তোকে দেখার জন্য ছটফট করছিল তাই না? মিথ্যা বলার জায়গা পাস না? কানে নিচে একটা দিব, দেখবি 1 সপ্তাহ কানে শুনতে পাবি না। তানজিলা কোনো জবাব দিল না। উৎসাহ পুনরায় জিজ্ঞেস করলো, কতদিনের সম্পর্ক তোমাদের? কতদিন ধরে চলছে তোমাদের প্রেমলীলা? তানজিলা মিনমিনে কণ্ঠে বলল। দোস্ত, তুই যেমনটা ভাবছিস তেমনটা না। উৎসাহ ওর দিকে এক প্রকার তেড়ে গেল, বলল, তাহলে কেমনটা? নাটক করিস আমার সাথে? আমি কিছু বুঝি না ভেবেছিস? ভালোই ভালোই যেটা জিজ্ঞেস করছিস সেটা বল, না হয় থাপ্পড় মেরে তোর 32টা দাঁত আমি ফেলে দিব বেয়াদব। তানজিলা কিছু বলার আগেই তিয়াস জবাব দিল। 4 বছর। তিয়াসের জবাব শুনে উৎসাহ ধপ করে বিছানায় বসে পড়ল। ওর বেস্ট ফ্রেন্ড আর ভাই ওর দৃষ্টির অগোচরে এতদিন প্রেম করে গেল, আরও কিনা জানতেই পারলো না। দুজন ওর সাথে এমনটা করতে পারলো। ওকে জানালে কি বাধা দিত? উৎসাহ হতাশ কণ্ঠে বলল, তোমরা দুজন এতদিন যাবৎ সম্পর্কে আছো আর আমায় বললেও না? কি সুন্দর দুজন আমার সামনে ঢং করে গেলে, আমাকে একবার জানানোর প্রয়োজন বোধ করলে না। আমি তোমার কাছে পর হয়ে গেছি তাই না? তাই জন্যই আমায় কিচ্ছু জানাওনি। আমি কে যে আমায় জানাবে? তিয়াস বলল। আমি জানাতে চেয়েছিলাম ও। উৎসাহ তিয়াসকে চুপ করিয়ে দিয়ে বলে উঠল, তুমি চুপ করো, একটা কথাও বলবে না তুমি আমার সাথে। তানজিলার সামনে গিয়ে বলল, ভাইয়া বা বড় ভাই দেখে ছোট বোনকে কিছু বলতে পারেনি। তুই কি করেছিস? এই তোর আমার বন্ধুত্ব? এই তুই আমাকে ভালোবাসিস? আমি তোর থেকে কখনো কিছু লুকিয়েছি? কিছুই লুকাইনি তাই না? তাহলে তুই এত বড় একটা কথা আমার থেকে কিভাবে লুকিয়ে গেলি? নাকি আমায় তুই কখনো বেস্ট ফ্রেন্ড ভাবিসনি? আমার একটুর জন্য ফ্রেন্ড ভাবলে আমায় একটাবার বলার প্রয়োজন বোধ করতি। তানজিলা সহসা কোনো জবাব দিতে পারল না। উৎসার মেজাজ খারাপ হলো। আশেপাশে কিছু খুঁজতে নিল। খুঁজে পেয়ে যেতে ডায়াল করলো মেহরাবের নাম্বারে। ও পাশ থেকে রিসিভ হতে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি কোথায়? কোথায় আবার? অফিসে। হঠাৎ এই সময় কল দিলে যে? বরের প্রতি ভালোবাসা দেখাচ্ছ, কারণ কি বউ? কিছুই না, আপনি এখন আসতে পারবেন? মেহরাব সন্দিহান কণ্ঠে শোধালো। কিছু কি হয়েছে উৎসাহ? তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। আপনি বলুন আপনি আসবেন নাকি আমি একা একাই ও বাড়ি চলে যাব? কি হয়েছে ঘটনা খুলে বলো তো। এমনি এমনি এই অসময়ে যাওয়ার বায়না তো তুমি করবে না। হয়েছে কি সেটা আমায় খুলে বলো। তুমি না কত আশা নিয়ে বাবার বাড়ি গেলে, এখন হুট করে কি হলো? এত ক্ষেপে আছো কেন? উৎসাহ মেজাজ দেখিয়ে বলল, বললাম তো কিছু হয়নি। আপনি আসতে পারলে আসেন, না হয় আমি একা একাই চলে যাব। আর এক মুহূর্তের জন্য আমি এখানে থাকবো না। আরে বাবা, ক্ষেপছো কেন? আসছি আমি। উৎসাহ ফোন কেটে ব্যাগ গোছাতে শুরু করলো। যদিও ও তেমন কিছুই আনেনি, টুকটাক নিত্য প্রয়োজনীয় যা এনেছে তা হ্যান্ডব্যাগে রাখছিল। তিয়াস মুখ খুললো এতক্ষণে। রাগ করছিস কেন বনু? আর এই সময় কোথায় যাবি? যাওয়ার দরকার নেই, আজকে থেকে যা। উৎসাহ তেতে উঠে বলল, জাহান্নামে যাব? যাবে? রাগ করবো না তো কি, তোমায় আদর করব? আমি তোমার একটা মাত্র বোন। তুমি আমার থেকে সম্পর্কের কথা লুকিয়ে গেলে। আমাকে জানালে আমি কি তোমাদের বাধা দিতাম নাকি অমত করতাম? তোমরা আমায় বিশ্বাস ভরসা কোনোটাই করো না। এখানে থেকে আমি কি করব? এখানে আমার কেউ নেই, সবাই পর হয়ে গেছে। এই জন্যই বলে মেয়ে বিয়ে দিলে পর হয়ে যায়। এখন সেটা টের পাচ্ছি। আমার কেউ নেই এই বাড়িতে, আমি আর আসবো না এখানে। উৎসার কণ্ঠ কাঁপছে, কান্না কান্না ভাব। মেয়েটা বড্ড কষ্ট পেয়েছে। নিজের সবচেয়ে কাছে দুজন মানুষ ওকে বিশ্বাস করেনি, ওকে জানায়নি, সেই কষ্ট ওকে পীড়া দিচ্ছে। তানজিলা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ওর বলার মতো কিছুই নেই। সত্যিই তো মেয়েটা ওকে সবকিছু শেয়ার করেছে, ওর কাছ থেকে কিছুই লুকায়নি। সেখানে ও ওকে কিছুই জানায়নি। উৎসার অভিমান কষ্ট পাওয়াটা স্বাভাবিক, কিন্তু ওই বা কি করবে? তিয়াসকে প্রথম থেকে ওর ভালো লাগতো, কিন্তু কখনো বলেনি। একদিন যখন হুট করে আয়োজন ছাড়াই তিয়াস ওকে পছন্দ করে জানালো, সেদিন তানজিলা একবারও ভাবেনি, রাজি হয়ে গেছে। তারপর দুজনের মাঝে অল্প স্বল্প কথা হতো। তিয়াস অবশ্য উৎসাহকে জানাতে চেয়েছিল, কিন্তু তানজিলাই চায়নি। ভেবেছিল উৎসাহকে ভুল বুঝবে, আস্তে ধীরে জানাবে। সেভাবে সময় হয়ে না ওঠায় আর জানায়নি। এভাবেই কেটে গেছে দিনগুলো। তানজিলা ভুলেও ভাবেনি এভাবে উৎসার কাছে ধরা পড়ে যাবে। মিনিট 10-এর মাঝে মেহরাব এলো। এসে উৎসাদের বাড়ির সামনে গাড়ি পার্ক করে সোজা উপরে উৎসার রুমে চলে এলো। বউ তার এমনিই ক্ষেপে আছে, আগে মেয়েটাকে শান্ত করতে হবে।
মেহরাব উৎসার রুমে ঢুকে দেখলো তিনজন রুমে তিন জায়গায় অবস্থান করছে। উৎসা বিছানায় বসে আছে, তিয়াস কাবার্ডের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, আর তানজিলা মুখটা কাচুমাচু করে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। মেহরাব তিনজনকে এভাবে তিন জায়গায় বসে থাকার কারণ খুঁজে পেল না। উৎসার কাছে যেয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে এখন বলো, হুট করে বাড়ি যেতে চাইছো কেন? উৎসাহ কোনো জবাব দিল না। মেহরাব বাকি দুজনের দিকে তাকালো। তিয়াস ওকে কিছু ইশারা করছে, মেহরাব বুঝলো বন্ধুর ইশারা। উৎসাহ উঠে দাঁড়ালো, ব্যাগ হাতে নিয়ে বলল, চলুন। চলুন মানে? আমি তো আরো ভাবছি আজকের দিনটা এখানে থেকে যাব। চলো আজকের দিন তুমি আমি এখানেই থেকে যাই। উৎসাহ একবার মেহরাবের দিকে তাকালো। মেহরাব উৎসাহ চাহনি দেখে কিছুটা ভয় পেল। আপনি থাকুন, আমি যাচ্ছি। উৎসাহ গটগট পায়ে রুম থেকে বেরিয়ে গেল। উৎসাহ চলে যেতে তিয়াস হুড়মুড়ি এলো মেহরাবের কাছে। দোস্ত আমায় বাঁচা। মেহরাব ওর দিকে চোখ ছোট ছোট করে বলল, কাহিনী ঘটিয়েছিস সেটা বল। তোর বোন যা রেগে আছে একা চলে যেতেও পারে, তাই তাড়াতাড়ি বল। তিয়াস ঝটপট কাহিনী খুলে বলল। ওর কথা শুনে মেহরাব ঠেস দিয়ে বলল, একদম মহৎ কাজ করেছেন শালা থুক্কু সুমন্দি সাহেব। জানিস মেয়েটা অভিমানী, আগে বলিসনি কেন? এখন রাগ সামলা। আমার একদিক দিয়ে ভালোই হয়েছে, কয়েকদিন বউ বাপের বাড়ি আসতে চাইবে না, আমি বিন্দাস থাকবো। তিয়াস করুণ চোখে চেয়ে বলল, ভাই এরকম করিস না, তুই তোর রাগ ভালো করেই জানিস। এরপর আমার সাথে কথা বলবে কি না কে জানে। তোরা যেটা করেছিস সেটা একদম ভালো করিসনি তানজিলা, তুমি অন্তত ওকে জানাতে পারতে। তানজিলা মিনমিন করে বলল, ভেবেছিলাম ওকে জানাবো, কিন্তু সময় সুযোগ সেভাবে হচ্ছিলই না, তাই জানাতেই পারিনি। আপনি কিছু একটা করেন ভাইয়া। মেহরাব রুম থেকে বের হতে হতে বলল, আমি দেখছি কি করা যায়। মেহরাব বের হয়ে এলো। নিচে এসে তনয় বেগমকে দেখলো। আশেপাশে উৎসাহ নেই। তনয় বেগমকে জিজ্ঞেস করলো, আম্মুর আপনার পাগলি মেয়েটাকে দেখেছেন? মেয়েটা গেল কই? এই তো মাত্র বেরিয়ে গেল। এত করে থাকতে বললাম, বলল আমরা নাকি ওর পর হয়ে গেছি, ওকে কিছুই জানাই না, তাই আর আমাদের বাড়ি আসবে না। একটু রেগে আছে তো, তাই উল্টাপাল্টা বলে ফেলেছে। আপনি চিন্তা করবেন না, আমি ওকে বুঝিয়ে সুজিয়ে নিয়ে আসবনি। এখন আসি। কিছু তো খেলেও না, মাত্রই তো আসলে বাবা। মেহরাব হেসে বলল। সমস্যা নেই, অন্য একদিন আসবো। মেহরাব বেরিয়ে এলো। গাড়ির কাছে এসে দেখলো ম্যাডাম গাড়িতে বসে আছেন। মেহরাব আর কথা বাড়ালো না। এখন উৎসাহকে সময় দেওয়া প্রয়োজন। এখন জোর করে কিছু বোঝাতে গেলে হিতে বিপরীত হবে। পরে দেখা যাবে রেগে মেগে ওর সাথেও কথা বলবে না। মেহরাব কিছু না বলে গাড়ি স্টার্ট দিল। গাড়ি যখন একটা পার্কের পাশে এসে থামলো তখন উৎসাহ অবাক হলো। মেহরাব নেমে উৎসার হাত ধরে এগিয়ে গেল। উৎসাহ জিজ্ঞাসা করে বসলো, আমরা হঠাৎ পার্কে এলাম কেন? মেহরাব ওর হাত নিজের হাতের মাঝে নিয়ে এগিয়ে যেতে যেতে বলল, বউ আমার মন খারাপ করে থাকবে আর আমি সেটা বসে বসে দেখব? কখনোই না। পার্কে ঘোরাঘুরি করলে দেখবে মন ভালো হয়ে যাবে। উৎসাহ কথা বাড়ালো না। ও রাগ যতটা না হয়েছে তার চেয়ে বেশি কষ্ট পেয়েছে ও। তাই কথা না বাড়িয়ে দুজন সময়টা উপভোগ করতে লাগলো। সময়ের ব্যবধানে উৎসাহের মন খারাপ কিছুটা কমলো। কিছুক্ষণ ঘোরাঘুরি করে দুজন চলে এলো। রাতের আকাশে এক ফালি চাঁদ উঠেছে। উৎসাহ মেহরাবের বেলকনিতে বসে চাঁদ দেখছে। মেহরাব এখনো রুমে আসেনি। মিজান সাহেব ওকে ডেকেছে। হঠাৎ কোমরে বুড়শালী হাতের ছোঁয়া অনুভব করলো। তবে উৎসাহ একটু বিচলিত হলো না, চুপচাপ শান্ত রইল, কোনো প্রকার রিয়াক্ট করলো না। মেহরাব অবাক হলো, মেয়েটা তো এত চুপচাপ থাকার মেয়ে না। মেহরাব ক্ষীণ কণ্ঠে জবাব দিল, এখনো মন খারাপ ম্যাডাম? উৎসাহ দীর্ঘশ্বাস ফেলল। এই দীর্ঘশ্বাসের সাথেই যেন সকল অভিমান অভিযোগ উগরে ফেলল। অভিমান মিশ্রিত কণ্ঠে বলা শুরু করলো, আমার সবচেয়ে কাছের দুজন মানুষ আমার কাছ থেকে কথা লুকিয়ে গেছে, আমায় কিচ্ছু জানায়নি। আমার না বড্ড কষ্ট হচ্ছে। ওরা কেন আমায় কিছু জানালো না? আমি কি ওদের বাধা দিতাম বলুন? না তো। আপনি জানেন, ওরা যদি আগে আমায় জানাতো আমি কতটা খুশি হতাম, কিন্তু ওরা আমায় জানালো না। একবার জানানোর প্রয়োজনও বোধ করলো না, আমায় পর করে দিল। আমার যতটা না ওদের উপর রাগ হচ্ছে তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে। মেহরাব উৎসার মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরল, সান্ত্বনা দিয়ে বলল, আরে ওরা বুঝতে পারিনি তুমি এতটা কষ্ট পাবে।
তুমি তো জানো তিয়াস তোমাকে কতটা ভালোবাসে। এখন এসব নিয়ে মন খারাপ করে না বউ। ওরা তোমায় কষ্ট দিয়েছে, তুমিও ওদের সাথে কিছুদিন কথা বলো না, তাহলেই তো হলো। সমান সমান হয়ে যাবে। ওরাও বুঝুক আমার বউকে কষ্ট দিয়ে ওরা ভালো করেনি। উৎসাহ একবার মেহরাবের দিকে তাকালো। মেহরাব ভয়ে আছে, মেয়েটা না আবার ওর ওপর রেগে যায়। তবে মেহরাবের ধারণা ভুল প্রমাণিত হলো। উৎসাহ লাফিয়ে উঠে মেহরাবের গলা জড়িয়ে ধরল। উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, এই না হলে আমার বর, আপনি একদম আমার মনের কথা বলেছেন। এখন আমিও ওদের সাথে কথা বলবো না, ওরাও বুঝুক। আপনি কি সুন্দর একটা বুদ্ধি দিলেন, এই জন্যই তো আমি আপনাকে এত ভালোবাসি। লাভ ইউ।